আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ডেইলি ব্লগ। আশা করছি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ভিডিওটি স্টার্ট করার আগে ফার্স্টে হার্ডলি রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিও দেখতে পারবেন। যদি আপনি সব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি পাখির ঘরে চলে যাই, কারণ আমাকে নাস্তা বানাতে হবে। যেহেতু সকলে ঘুমাচ্ছে তাই সবাই ঘুম থেকে উঠে মূলত নাস্তাটা খাবে, তাই আমি চেষ্টা করি দ্রুত নাস্তাটা তৈরি করার। তাই ঘুম থেকে উঠেই কোনো সময় অপচয় না করে আমি নাস্তা তৈরি করার জন্য পাখির ঘরে চলে আসি। ফার্স্টে আমি ফ্রিজ খুলে দেখছিলাম যে আজকে কী সবজি রান্না করা যায়। মূলত যেহেতু সকালে রুটি বা পরোটার সাথে আমরা ভাজি খেয়ে থাকি, তাই আমাকে ফার্স্টে দ্রুত একটি ভাজি তৈরি করতে হবে। তাই ওটার জন্য লাউ বের করছিলাম, কারণ আজকে চাচ্ছিলাম যে লাউ ভাজি করব। লাউ ভাজি দিয়ে পরোটা খেতে বেশ সুস্বাদু লাগবে, টেস্টি হবে। তাই আমি লাউ বের করে নিচ্ছিলাম। এখন আমি চলে যাব রান্না করতে। এখন আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে এক নিমিষে একদম ম্যাজিকের মতো আমার লাউয়ের ভাজিটা তৈরি করে ফেলি। আসলে এটা ম্যাজিক নয়, এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ক্যামেরার, তাই এভাবে এতটা স্পিড দেখাচ্ছে। কিন্তু এটা আসলে আমি আস্তে আস্তে কুচি কুচি করে কেটেছি, কারণ জোরে জোরে কুচি কুচি করে কাটতে গেলে আমার হাতটা কেটে যাবে। তাই আমি ক্যামেরার স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। শুধু শুধু মিথ্যা কথা বলবো না। লাউ ভাজিটা করার সময় আপনারা চাইলে খোসা ছাড়াতে পারেন, আবার চাইলে খোসা নাও ছাড়াতে পারেন, কিন্তু আমি খোসাটা ছাড়াচ্ছি। আমি অনেক সময় খোসা ছাড়াইও না, আবার খোসা ছাড়িয়ে নিতেও পছন্দ করি। যার যেমন সুবিধা হয় সে সেরকমভাবেই ভাজিটা তৈরি করতে পারবে। চাইলে খোসা নিতেও পারে, আবার না চাইলে নাও নিতে পারে, এটা যার যার ইচ্ছা হতে পারে। তবে আমার মনে হয়েছে আজকে খোসাটা ছাড়িয়ে নিই। এই ভাজিটাতে আমি লাউ ব্যবহার করব, এমনকি একটু আলুও দিব। আলুর পরিমাণটা একটু কমই থাকবে, লাউয়ের পরিমাণটা বেশি দিব। এটা একটু ভিন্ন স্টাইলে আমি তৈরি করব। আপনারা পাশে দেখতে পারবেন যেটা কীভাবে তৈরি করে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। খুবই ইজি আমার কাছে মনে হয়। লাউ ভাজিটা কোনো সিদ্ধ করার প্রয়োজন হয় না, একসাথে চড়িয়ে দিলেই হয়ে যায়। আপনারা অবশ্যই বাসার চেষ্টা করে দেখবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। একটু ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। খুব ভালো লাগবে সেটা বলছি না, কিন্তু হয়তো একটু হলেও ভালো লাগবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এমনকি একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিও মেক করতে অনেক সময় লাগে, হয়তো সেটাকে কাটছিট করে আমরা 5-7 মিনিট 10 মিনিটের ভিডিও বানিয়ে থাকি, কিন্তু আসলে একটি ভিডিও তৈরি করতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়। হয়তো সারাদিনের কাজকর্মটাকে আমরা একটু গুছিয়ে পরিপাটি করে তারপর ক্যামেরাতে ধারণ করি, কিন্তু একটি ভিডিও বানানোর সময় যে ভিডিও বানায় তার অনেক কষ্ট হয়। কোনো কাজই দুনিয়াতে সহজ না, সব কাজই কঠিন হয়ে থাকে যার যার মতো করে করলে। তবে আমরা যে লাইফস্টাইল ভিডিও বানিয়ে থাকি তারা দৈনন্দিন জীবনযাপনে যাই করে থাকি একটু একটু করে হলে ভিডিওতে ধারণ করি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু দৈনন্দিন জীবনের কাজগুলো করতে অনেক কষ্ট হয়। তার পাশাপাশি যেহেতু ভিডিও মেক করি তাই সব কিছু মিলিয়ে করতে বেশ অনেকটাই কষ্ট হয়। আমি সবসময় ভাজিটা তৈরি করার সময় সরিষার তেল ব্যবহার করে থাকি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটা দিয়ে ভাজিটা রান্না করতে পারেন, তবে আমরা সরিষার তেলটা ব্যবহার করে থাকি অধিকাংশ সময়। তো এভাবে সব কিছু একসাথে ধুয়ে আমি চুরিয়ে দিলাম, এভাবেই হয়ে যাবে। একটু পরে আমি একটু লবণ দিয়ে দিব, লবণ আর মরিচ, সেগুলো আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা ভাজিটা বানিয়ে ফেলবেন, বেশি কিছু উপকরণ লাগে না, খুব সহজেই ভাজিটা বানানো যায়। আমার কাছে খুব ইজি মনে হয়, আমি ম্যাক্সিমাম টাইম সকালে এটাই বানিয়ে থাকি। ভাজির পরিমাণটা আপনাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ ভাজিটা আসলে হচ্ছে কি যে আমি সকালে বানিয়েছি, কারণ
দুপুরে যখন আমরা ভাত খাবো তখন এই ভাজিটা দিয়ে আমরা আবার ভাতটা খাবো। তাই আমি একসাথেই ভাজিটা বেশি করে বানাই, যাতে দুপুরেও আমাদের ভাজিটা দিয়ে হয়ে যায় সহজেই। তাহলে আর দ্বিতীয়বার অন্য কোনো ভাজি তৈরি করতে হয় না, একসাথেই হয়ে যায়, সময়ও কম লাগে। তাই একবারে বেশি করে ভাজি বানিয়ে ফেলি যাতে দুপুরেরটাও হয়ে যায়। দেখেন এখানে আমি আরেক সাইডে পরোটা বানাবো, তাই এটার জন্য খামি তৈরি করে রেখেছিলাম। এখন আমি এগুলাও বেলে নিব। আমি আজকে পরোটা বানাচ্ছি, রুটি আজকে বানাবো না, কারণ ভাবলাম আজকে একটু ডিফারেন্ট ট্রাই করা যাক। আমি আমার ইচ্ছা মতো বানাই, যেমন আমার যেদিন মন চায় আমি রুটি বানাই, যেদিন মন চায় আমি পরোটা বানাই। এটা আমার মন মানসিকতা, আমার মুড বলতে পারেন, মুডের ওপর নির্ভর করে। আমার মুড ভালো থাকলে আমি পরোটা বানাই, আর মুড ভালো না থাকলে আমি রুটি বানাই। এটা আমি জানি না কী জন্য, কিন্তু আমার মুডের ওপর নির্ভর করে। যেদিন আমার মুড ভালো থাকে সেদিন আমার নাস্তাটা বানাতে খুব এনার্জেটিবল লাগে, অনেক ভালো লাগে, তখন আমার রান্নাটাও মজা হয়। আর যেদিন আমার মুড ভালো না থাকে, যেদিন আমার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে না করে, বা যেদিন আমার সকাল থেকে খুব আলসামি মনে হয়, যে আলসামি লাগছে, তখন আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন আমার কোনো কাজে মন বসতে চায় না, তাই কোনো কাজ আমার পারফেক্টলি হয়ও না। আর যেদিন আমার মন ভালো থাকে, মুড ভালো থাকে, সেদিন আমি সব কাজ পারফেক্টলি করতে পারি। এরকমটা শুধু আমারই হয় নাকি অন্য কারো আমি বলতে পারি না, কিন্তু আমার প্রতিনিয়ত এমনটা হয়। আমার মন মানসিকতা না সুইং করতে থাকে। আমার মুড একটু ভালো থাকে, একটু পরে আমার মুড খারাপ হয়ে যাবে, একটু পরে আমার মেজাজ একদম ঠান্ডা থাকবে, আবার একটু পরে আমার মেজাজ একদম হট হয়ে যায়। কিন্তু আমি না সবসময় রিল্যাক্সেবল থাকার চেষ্টা করি। আমি সবসময় একটু চুপচাপ থাকতে পছন্দ করি। আমি চিল্লাচিল্লি পছন্দ করি না। আমি মনে করি যে একটু শান্তিভাবে, একটু ক্লিমলি কথা বললে কী হয়, যে এনভায়রনমেন্টটাও ভালো থাকে, তার পাশাপাশি মন মেজাজটাও ভালো থাকে। অধিকাংশ সময় যখন রাগ উঠে বা রাগ হয়, আমি যখন অনেক বেশি বিরক্ত বোধ করি, তখন আমি একটু চুপ থাকি। কারণ আমি যখন রেগে যাই, যদি আমি মুখটা খুলি বাই চান্স, তাহলে আমার মুখ দিয়ে অনেক কথা বের হবে, যেটা হয়তো বা পরিবেশের সাথে মানানসই না, বা আমি উল্টাপাল্টা কথা বলে ফেলি, যেটা আমার মনে হয় যে আমি বলতেছি কিন্তু আমার মুখ কন্ট্রোল হচ্ছে না, আমি বলতেই থাকি। তো আমি মনে করি আমি চুপ থাকলে বা একটু একা থাকলে আমার কাছে ভালো লাগে। তখন আমি যখন একা থাকি, তখন আমার এমনি এমনি মাথা ঠান্ডা হয়ে যায়, তখন আমি এমনি এমনি রিল্যাক্সিং ফিল করি, তখন আমার সব কিছু ঠিক হয়ে যায়। আর যদি কথা বলি, তাহলেই আমার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হয়, আর তখন আমার মনে হয় আমি কেন বলছি এগুলো আমার বলা ঠিক হচ্ছে না, তারপর আমি কেন বলতেছি, আমার মুখ কেন বন্ধ হচ্ছে না। তাই আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার, রাগের সময়ও চুপ থাকার। আমি মনে করি বেসিক্যালি যে সব সময় চুপ থাকাটা সব থেকে বড় সলিউশন আমার কাছে মনে হয়। কারণ কথা যত বেশি বলা হয়, তত বেশি দোষ থাকে। তাই আমি মনে করি যে কথা কম বলার চেষ্টা করা উচিত, সব জায়গায় একটু বিবেচনা করে কথা বলা উচিত। কারণ বেশি কথা যেখানেই, ওদিকেই ভেজাল, ওদিকেই সমস্যা। কথা বলতে বলতে দেখেন আমার নাস্তাটাও তৈরি হয়ে গেল। ভাজিটা কি সুন্দর বসিয়ে রেখেছিলাম, তারপর আমি একটু মরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভাজিটা তৈরি হয়ে গেছে। এখন একটু ঢেকে দেবো, কারণ আমরা একটু মুনা মুনা করে ভাজিটা খাই আর কি, একটু ভাজা ভাজা হতে হবে। ওটা ভাজা ভাজা হচ্ছে, আমার পরোটা বানানো হয়ে গিয়েছে। এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, তাই আমি ভাবলাম যে এই গ্লাসগুলো ধুয়ে দিচ্ছি, যেহেতু সকালে গ্লাসগুলো ধোয়া প্রয়োজন, কারণ গ্লাসগুলো না ধুলে সব গ্লাসের থেকে একটা বাজে স্মেল আসবে। তাই গ্লাসগুলো আগে পরিষ্কার করছি। এগুলো দিয়ে সবাই পানি খাবে না ঘুম থেকে উঠে, তাই সবার আগে গ্লাসগুলো জগগুলো ধুয়ে পানিগুলো ভরে তারপর আমি আবার ডাইনিং টেবিলে রেখে আসবো। তারপর এখানকার সমস্ত থালা বাসনগুলা মেজে দেব। আমাদের এখনও হেল্পিং হ্যান্ডও আসেনি। আমি সকালে একা একা, আমার প্রচণ্ড ভয় করে, আসলে কি জানেন, আমি অনেক ভীতু। আমি জানি যে সকালবেলা কোনো ধরনের কোনো খারাপ জিনিস আসতে পারবে না। আমি এটাও জানি যে দুনিয়াতে খারাপ জিনিস বলতে কিছু নেই। তারপরে আমি যে সকালে ঘুম থেকে উঠি না, একা একা যে কাজ করি, আমার অনেক ভয় করে। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম সব জানালা দরজা সব খুলে দিই, যেহেতু ঘরটা অন্ধকার হয়ে থাকে, পর্দা দেওয়া থাকে বারান্দাতে, তাই আর কি। ড্রয়িং রুমেও বড় বারান্দা দেওয়া থাকে, পর্দা দেওয়া থাকে, পর্দা দেওয়া থাকে, তাই আমার প্রচুর ভয় লাগে। তখন আমি পর্দা খুলে দিয়ে আলোকিত করি। আলোকিত করার পরও আমার ভয় করতে থাকে, কেন জানি আমার মনে হয় ওই
যেন কিছু একটা গেল, ওই যে কিছু একটা গেল, ওই যে কিছু একটা দাঁড়িয়ে আছে, এরকম আমার কেন মনে হয় আমি জানি না, বুঝতেও পারি না কেন। যে পর্যন্ত কেউ না ওঠে ও পর্যন্ত আমার ভয় লাগতে থাকে, যখন কেউ উঠে তখন আমার মনে হয় আমি খুব এখন রিল্যাক্স, এখন আমি রিল্যাক্সে কাজ করতে পারবো, এখন আর আমার ভয় করে না। আসলে আমাদের ফ্ল্যাটটা খুব বড়, আর এই বড় ফ্ল্যাটে আমি একা একা ঘুম থেকে উঠে আমার ভীষণ ভয় করে, যেহেতু আমি কখনো একা এভাবে থাকিনি, তাই সকাল দিকটা আমার একটু বেশি ভয় করে। তারপরে আমি যখন উঠি ঘুম থেকে আমি আল্লাহর নাম নিতে নিতে কাজ করি, যাতে আর কি আমার কাছে আল্লাহর নাম নিয়ে কাজ করতে করতে মনে হয় আমার সাথে কেউ আছে, থাকুক বা না থাকুক অন্তপক্ষে আমার সাথে আল্লাহ আছে। তাই আমি সকালে ঘুম থেকে উঠে ভয়ে ভয়ে আল্লাহর নাম নিতে নিতে কাজগুলো সম্পূর্ণ করি। তারপর যখন আমার শ্বশুর বা শাশুড়ি কেউ একজন ঘুম থেকে উঠে বা আমার ননদরা উঠে, তখন আমার কাছে ভালো লাগে যে অন্তপক্ষে একজন তো উঠছে, এখন আমার ভয়টা করবে না। এগুলা সকালে যে নাস্তা বানিয়েছিলাম, যেগুলো আমি নিজেই নষ্ট করেছি, সেগুলোই এখন ক্লিন করছি, কারণ এগুলি ক্লিন করে রাখলে আমার শাশুড়ি আবার দুপুরে রান্না শুরু করবে, তার জন্য সুবিধা হবে এটা চিন্তা করে আমি এগুলি সব মেজে দিচ্ছিলাম। এগুলি মেজে ক্লিন করে আমি চলে যাব, তারপর আমার শাশুড়ি দুপুরে রান্নাটা শেষ করবে, মানে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নেবে। আমাদের দেখেন সব কিছু নিয়মিত রুটিনভাবে ভাগ করা আছে। আমি সকালে নাস্তা তৈরি করি, আমার শাশুড়ি দুপুরের একটা নাস্তা বানায়, আবার মাঝে মাঝে সন্ধ্যার সময় আমিও বানাই, আমার ননদও নাস্তা বানায়, আবার আমার মাঝে মাঝে আমার শাশুড়িও নাস্তা বানায়, আবার রাত্রের সময় আমার শাশুড়ি রান্না করে। আমাদের আসলে টাইম টু টাইম রান্না করা হয়, মানে আমরা বাসি খাবার খাই না। আমরা চেষ্টা করি যে প্রতিবেলার খাবার প্রতিবেলায় রান্না করতে, মানে সকালেটা সকাল, দুপুরেরটা দুপুরেই শেষ হয়ে যায়, আবার রাত্রেরটা রাত্রেই শেষ হয়ে যায়। আমরা বেশি পরিমাণ রান্না করি না, অল্প পরিমাণ রান্না করি, আর বেলায় বেলায় যে বেলায় খাই সে বেলায় আমরা খাবার শেষ করে ফেলি, যাতে কোনো বাসি খাবার না খেতে হয়। তাছাড়া আপনারাও চেষ্টা করবেন সবসময় বাসি খাবার না খাওয়ার, কারণ বাসি খাবার খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ম্যাক্সিমাম বাসায় আমরা দেখে থাকি যে একদিন রান্না করলে হয়তো 3 দিন রান্না করে না, বা একদিন রান্না করলে পরের দিন রান্না করে না, সেই বাসি খাবার খায়। কিন্তু তারা হয়তো জানে না যে রেফ্রিজারে রাখা খাবার বা কীভাবে গরম করে খাওয়া খাবারগুলো স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক বা স্বাস্থ্যের জন্য কতটা খারাপ। যদি কেউ চাকরিজীবী হয়ে থাকেন তাহলে হয়তো ডেইলি রান্না বান্না করতে পারে না, তাই হয়তো তারা তাদের এই জীবনযাত্রা হিসেবে আর কি রান্না করে থাকে। তবে আমি মনে করবো, মানে আমি প্রেফার করবো যে ডেইলি একটু একটু করে হলেও ডেইলি রান্না করা ভালো, কারণ বাসি খাবার আসলেই স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এটা হয়তো প্রথমেই বোঝা যাবে না, কিন্তু আস্তে 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 আপনার ভিতরে খুব ক্ষতি করছে, যেটা আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু জীবনে কোনো এক সময় হয়তো বুঝতে পারবেন যে বাসি খাবারটা খাওয়া কতটা খারাপ। আমরা আসলে ফ্রিজে বেশি দিন রেখে কোনো খাবার খাইও না, আমরা ফ্রিজে বেশি দিন খাবার কি আমরা একদিন খাবার রেখেও খাই না, আমরা ডেইলি খাবার ডেইলি খাই। যদি কিছু অবশিষ্ট থেকে যায় তাহলে আমরা অবশ্যই আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিই, যাতে তারা সেটা খেতে পারে। আমাদের যখন শুধু বাসি খাবার না, আমাদের ভালো খাবার রান্না হলেও আমরা আমাদের হেল্পিং হ্যান্ড বলেন, আমাদের যারা কাজে হেল্প করে থাকে তাদেরকে আমরা দিয়ে থাকি। এটা আসলে ভদ্রতা, কারণ আমরা খাবো আর আরেকজন তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা একটা অভদ্রতা হয়। তাই আমি মনে করে থাকি যে ভদ্রতার জন্য হলে আমাদের সবাইকে শেয়ার করে খাওয়া উচিত, কারণ আমরা খেতে চাই, অবশ্যই তারাও হয়তো বা খেতে চায়, তো তাদেরকে দেওয়া উচিত। দেখেন গল্প করতে করতে আমার এখানকার জিনিসগুলোও সব ধোয়া হয়ে গেল, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠলে আমি পরোটাটা ভেজে দেব, তারপর নাস্তা সব কিছু রেডি করে দেব, কারণ সবাই নাস্তা খাবে। খাওয়ার পর আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড চলে যাবে দোকানে, তারপর আমার শাশুড়ি রান্না স্টার্ট করবে, আর আমার যাবতীয় টুকটাক যাই কাজকাম থেকে করলে করি, না করলে বসে বসে মোবাইল দেখি। এই হচ্ছে আমার জীবন। তারপর এই তো 1-1:30টার দিকে গোসল করতে চলে যাই, তারপর গোসল করে আবার খাওয়া দাওয়া করে তখন আবার একটু রেস্ট নেই, মানে একটু ঘুমাইলে ঘুমাই, না ঘুমাইলে শুয়ে মোবাইল দেখি। জীবনটা এরকমভাবেই যাচ্ছে।
মানে তেমন করার মতো কিছু পাচ্ছি না, তাই আর কি ইউটিউবিংটা স্টার্ট করা। ইউটিউবিং শুরু করেছিলাম মূলত আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়িরও একটা রান্নার চ্যানেল আছে। আমি বিয়ের আগে কখনো ওই সোশ্যাল মিডিয়ার জগতে ছিলাম না, বিয়ের পরেই এসেছি সোশ্যাল মিডিয়াতে। তবে আমার কাছে ইউটিউবিংটা কোনো নেশা বা পেশা বলতে কিছুই না, জাস্ট শখের বসে করছি শাশুড়ির সাথে। আমরা দুজনই একসাথে করছি, তালে তাল মিলিয়ে ভালোই লাগছে। সে আমাকে ইন্সপায়ার করে। সবথেকে মজার ব্যাপার কি, আমি শুনে থাকি অধিকাংশ শ্বশুর বাড়িতে বা অধিকাংশ শাশুড়িরা কী করে, ছেলের বউরা সোশ্যাল মিডিয়াতে আসার জন্য কত কান্নাকাটি মারামারি করে, কিন্তু আমার ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু উল্টোটা। আমার ফ্যামিলি, আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাইনি, আমার ফ্যামিলি আমাকে ইন্সপায়ার করে যে তুমি রেগুলার ডেইলি ব্লগ দাও, তুমি রেগুলার ট্রাভেল ব্লগ দাও, হয়তো কুকিং ভিডিও দাও, কিছু একটা করো, সবসময় ইন্সপায়ার করে। এমনকি সব থেকে বেশি ইন্সপায়ার করে কি জানেন, আমার শাশুড়ি। এরকম শাশুড়ি আসলে কার আছে আমি বলতে পারি না, কিন্তু আমার শাশুড়ি খুবই আধুনিক, মানে ডিজিটাল যুগের ডিজিটাল শাশুড়ি বলতে পারেন। সে নিজেও ইউটিউবিং করছে, তার ডেইলি ব্লগ চ্যানেল আছে, এমনকি সে আমাকেও বলে যে তুমিও করো, আমাকে ডেইলি ব্লগ করার জন্য ইন্সপায়ার করছে। আরেকদিকে আমাকে একটা কুকিং চ্যানেল খোলার জন্য ইন্সপায়ার করছে। সে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করতে থাকে। মানে আমার ফ্যামিলি আসলেই খুব সাপোর্টিভ, আল্লাহ দিলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমি হয়তো ইউটিউবিং জগতে আসতে পারতাম না, এই যে আপনাদের সাথে ডেইলি ব্লগ করতে পারতাম না। সংসার জীবনে এরকম টুকটাক কাজ করতে হয়, কিন্তু এগুলো সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার ছিল। আজকে আমার ফ্যামিলি সাপোর্ট করে, তাই হয়তো আমি করতে পারছি। আমার হাজব্যান্ডও খুব সাপোর্টিভ, আমার ডেইলি ব্লগ সে দেখে, হয়তো একটু মজা নিতে পারে, কিন্তু সেও আমাকে ইন্সপায়ার করে যে না, ভালো হচ্ছে, তুমি করতে পারছো। এভাবেই সবাই মোটামুটি ইন্সপায়ার করে, তাই আজকে আমি সোশ্যাল মিডিয়াতে আসতে পারছি, এইভাবে আপনাদের সাথে নিজের লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে পারছি। প্রত্যেক জীবনে কোনো কিছু করার পেছনে না ফ্যামিলির অবদান অনেক বেশি থাকে। ফ্যামিলি যদি অবদান না দেয়, তাহলে ছেলে মেয়ে, তারপরে আমার মতো ছেলের বউ, তারা কখনোই আগাতে পারে না। আমি মনে করি তাদেরকে সব থেকে বড় ইন্সপায়ার করতে হবে। তো এভাবেই আমার জীবনে ইউটিউবিংটা স্টার্ট করা। অনেকে ইউটিউবিংটাকে নিজের শখ মনে করে থাকে, অনেকের নেশা, আবার অনেকের মনে করেন এটা আমার কর্মস্থান বা কর্মক্ষেত্র মনে করেন, কিন্তু আমার ক্ষেত্রে এগুলি কিছুই না। আসলে আমি আসলেই আপনাদের সাথে একটু শেয়ার করব, নিজের লাইফটাকে প্রেজেন্ট করব, এটার জন্যই আমার ইউটিউবিংটা স্টার্ট করা। মূলত আমার অবসর সময় কাটানোর জন্য বলতে পারেন, এটা আমার একটা চ্যানেল খোলা হয়েছে, যাতে আমার একটু সময় কাটে। কারণ আমার সময় কাটানোর জন্য তেমন কিছু থাকে না, বা আমি তেমন কোনো জব টব করি না, কোনো ডেইলি ওয়ার্কের মধ্যে আমি একজন হাউসওয়াইফের পাশাপাশি আর তেমন কোনো কিছু থাকে না করার মতো, তাই আর কি ইউটিউবিংটা স্টার্ট করা। তবে হাউসওয়াইফদেরও প্রচণ্ড কাজ থাকে, কিন্তু যেহেতু আমি নিউলি মানে নতুন হাউসওয়াইফ হয়েছি, তাই আমার ওপর হয়তো তেমন দায়িত্ব কর্তব্য কিছুই নাই, আমি একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি বলতে পারেন। তাই এভাবে আপনাদের সাথে ইউটিউবিংটা শেয়ার করতে পারছি। আশা করছি যে আমার জীবনে হয়তো আমি শুরু করেছি, হয়তো সবসময় চেষ্টা করব কিছু না কিছু শেয়ার করার, কিছু না কিছু মানে যেগুলাই করব, আমার জীবনে ভালো মন্দ ঘটে যাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেয়ার করার চেষ্টা করব অন্তত, যেহেতু এখন এখন এটা ইউটিউবিংও করছি, পাশাপাশি ইউটিউব এখন একটা ফ্যামিলির মতো হয়ে যায়। অনেক মানুষ আমার ভিডিও দেখবে, অনেক মানুষ আমার জীবনধারা সম্পর্কে জানবে, আমাকে চিনবে। হয়তো আমি ফেস রিভিল করছি না, তবে আপনাদের সাথে অনেক গল্প শেয়ার করছি, আমার সম্বন্ধে, আমার জীবন সম্বন্ধে, আমার কাজকর্ম সম্বন্ধে। তাই আমি মনে করি যে ইউটিউবের ফ্যামিলি মেম্বার্সরাও আমার ফ্যামিলি মেম্বার্সের মতোই। যেহেতু এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই এখন আমি নাস্তাগুলো রেডি করছিলাম, পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম। আমাদের বাসায় আবার সবাই তেলটা একটু কম খায়, আর আমার সমস্যা কী জানেন, আমি তেল কম দিতে পারি না, আমার হাতের তেলটা একটু বেশি পড়ে যায়,
সবসময় আমি সবসময় চেষ্টা করি কম তেল দেওয়ার, কিন্তু পরোটাতে আমার তেলটা একটু বেশি পড়বে। এটা একটা খুব বাজে সমস্যা। তেল বেশি খেতে পারে না আমার শ্বশুর শাশুড়ি, তাদের সমস্যা হয় পেটে, কিন্তু আমার হাতের তেলটা বেশি পড়বে। অবশ্য এটার জন্য তারা আমাকে কিছু বলে না, তারা বলে যে তেলটা একটু কম দিতে। আমিও চেষ্টা করি, কিন্তু হয় না। একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখতে খুব সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর ফুলছেও। আমার কাছে ফুলে পরোটা দেখতে অনেক ভালো লাগে। মনে হয় যে কেন ফুলছে না, কখন ফুলে তখন অনেক ভালো লাগে। পরোটাগুলো ভাজা হয়ে গেলে এখন নাস্তা দিয়ে দিব সবাইকে, নাস্তাগুলো খেয়ে নেবে। আমার কাজ এখানেই শেষ হয়ে যাবে। তারপর আমি দেখবো যে আর কি করা যায়, আর কি আপনাদের সাথে শেয়ার করা যায়। ততক্ষণ পর্যন্ত আমার ননস্টপ পক পক শুনতে থাকেন, ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও প্লিজ দেখতে থাকেন। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো আমার ভিডিওটা আজকে খুব বড় হয়ে যাচ্ছে, তারপরে আমি ইচ্ছা করি আজকে ভিডিওটা একটু বড় দিয়েছি, কারণ দেখবো যে আপনারা যেমন আমার ছোট ভিডিওতে ভালোবাসা দিচ্ছেন, তেমন কি আমার বড় ভিডিওতে ভালোবাসা দেন কি না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আর কি আমি আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করে থাকি। আমার কাছে খুব ভালো লাগে। এই হচ্ছে আমার নাস্তা। এখানে ঢেকে দিলাম, কারণ খাবার এভাবে খোলা রাখতে হয় না। এসে এখন চা বসিয়ে দিলাম, আর ডিমটাও সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। চাটা বানিয়ে দেব। দেখলাম যে বারান্দার গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে, তো গাছগুলোতে একটু পানি দিতে হবে। দেখেন আমার প্রিয় বারান্দা, আমার কাছে বারান্দাটা বেশ ভালো লাগে। মানে সব গ্রিনারি পরিবেশ, আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে। এই যে গাছগুলোতে যে একটু রোদ পড়ে না, আমার কাছে অনেক ভালো লাগে। হালকা হালকা রোদ, এই রোদটা আমার কাছে এত ভালো লাগে যে মানে আমি বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমার কাছে রোদটা কতটা ভালো লাগে। এই সকালকার রোদটা, তখন বাজছিল হয়তো 11টা, আমি 11টার দিকে গাছে পানি দিচ্ছি। আমি শুনেছি 11টার দিকে নাকি গাছে পানি দিতে হয় না, গাছে নাকি সবসময় 7টার দিকে পানি দিতে হয়, কিন্তু আমি ওই টাইমে তো ঘুম থেকে উঠি না, কি করবো, তাই আমি 11টা বাজিয়ে দিই। ওরা 11টা বাজে পানি খাক, কিছু হবে না। আমাদের একটা পেঁপে গাছ হয়েছে, কিন্তু সেই পেঁপে গাছটাতে না পেঁপে হচ্ছে না। আমি অপেক্ষা করছি যে কবে পেঁপে গাছ হবে। এখন এই চেয়ারে ওরাকে কাপড় পরিয়ে দিব। এইগুলো ধুয়ে দিয়েছিলাম, অনেক নোংরা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে চেয়ারগুলোর কাপড়গুলা পরিষ্কার করে দিই। ধোয়ার পরে এখন এগুলো আবার লাগিয়ে দিচ্ছি। এই চেয়ারগুলো না প্রচণ্ড পরিমাণে ফাজিল, সব সময় ব্যথা দেয়। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না, উঁচা উঁচা ডিজাইন, এগুলা দিয়ে সবাই ব্যথা পায়। এগুলা আমার আব্বু আমাকে গিফট করেছিল আমার বিয়ের সময়। এমনিতে ডিজাইনটা দেখতে ভালোই, সব কিছুই ভালো, কিন্তু এগুলোর ডিজাইনগুলো না অনেক ব্যথা দেয়, কারণ অনেক ধারালো ডিজাইনগুলো, অনেক উঁচা উঁচা, তো প্রচণ্ড পরিমাণে ব্যথা দেয়। এই ডিজাইনগুলো যে ধারালো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না উপরে, এগুলো অনেক ব্যথা দেয়। তাই আমার সবসময় কাপড়টা পুড়িয়ে রাখি, যদি ব্যথা লাগলেও একটু কম ব্যথা লাগে। দেখেন আস্তে আস্তে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। এটাও ম্যাজিক করেই লাগিয়েছি। গোছানোর পর কত সুন্দর দেখায়। দুপুরের কাজকর্ম শেষ করে গোসল টোসল করে এখন খাবার খেতে বসেছি। একটু ভাজি নিয়েছিলাম সকালে, আর চিংড়ি মাছের দো পেঁয়াজি ছিল, এটা অনেক টেস্টি হয়েছিল। আজকে আমি অনেক বেশি পরিমাণ ভাত খেয়ে ফেলেছিলাম। ভাত খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এটা আমার বর্তমাস বলতে পারেন, এই যে ব্লগ, আমি ওর ব্লগ দেখে থাকি। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গিয়েছিলাম একটু কাজের জন্য। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।